মায়ানদের নাচ শেষেই সায়ানরা সবাই একে অপরের দিকে তাকালো যে তারা ফাইনালি পেরেছে। তখনই হুট করে কোথা থেকে বিথি এসে এলির গালে সপাটে একটা চর বসিয়ে দেয়। হঠাৎ এভাবে আঘাতের এলি কিছুটা পিছিয়ে মায়ানের বুকে সাথে লেগে যায়। মায়ান এলিকে দুই হাত কিছুটা আগলে ধরে। বিথি চিৎকার করে বলে ওঠে, এই মেয়েটার কারণেই তুই আমাকে এত অপমান করেছে, তাই না মায়ান? কি আছে মেয়েটার মধ্যে? কেন কোনো যোগ্যতা নেই? আর না আছে রূপ, আর 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 না আছে অন্য কিছু। এতটুকু বলেই বিথি এলিকে মায়ানের কাছ থেকে টেনে নিয়ে আসে, বলে, তোরও লজ্জা নেই এলি, তাই না? মানুষের হাজবেন্ড এর সাথে এভাবে নেচে বেড়াচ্ছিস, চরিত্রহীন মেয়ে। এসব বলে বিথি আবার থাপ্পড় দিতে যাবে, তখনই পাশ থেকে রায়ান বিথির হাত ধরে নেয় আর তাকে থামিয়ে দেয় এবং রাগী চোখে দাঁতে দাঁত চিপে বলে ওঠে, আরেকবার তুমি ওর গায়ে হাত তুলবে না ভাবি, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার কোনো সময়ের ভাবি ছিলে। আর তুমি কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছো? ওদিকে এলি ঠায় নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে। এভাবে নিজের অপমান, পুরো বিষয়টা যেন এখনো বোধগম্য হয়নি। মায়ান এলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনোভাব কি তার বোঝার উপায় নেই। পরিবেশ বেশ গম্ভীর। তার চারপাশে সবার ফিসফিস কথা শোনা যাচ্ছে। হয়তো বিথির কথা শুনে এলিকে সবাই খারাপ বলেছে। রায়ান আবার বিথিকে কিছু বলতে যাচ্ছিল, তখনই হঠাৎ এলির মাথা তুলে রায়ানকে সরিয়ে দিয়ে বিথির মুখোমুখি দাঁড়ায় এবং হেসে উঠল। বিথি এলির এমন হাসি দেখে ভর খেসে গেল। এলি এভাবে কেন হাসছে বিথি বুঝল না। বিথি তাকে অপমান করেছে আর সে কিনা হাসছে? পাগল হয়ে গেছে নাকি? এলি এভাবে বলে উঠল, কি বলবে ভাবি, আমি মানুষের হাজবেন্ড, তার সাথে নাচানাচি করি, আমার চরিত্র খারাপ। তার বিদেশে নিজের স্বামীকে ঘুমের ঔষধ দিয়ে রেখে তার টাকা নিয়ে ক্লাবে ফুর্তি করতে যাওয়া কোনো সূত্রের মেয়ে কাজ বলুন তো? উপস্থিত সবাই এলির কথা শুনে কান্না ঘোষা শুরু করে দেয়। অপরদিকে সাবিনা বেগম আর এলির সকল পরিবার এলির এমন জবাব শুনে যেন চমকে ওঠে। স্টেজে উপস্থিত রায়ান এবং সায়ান অবাক হয়ে যায়। শ্রাবণী আর মিলি তহা করে বলে আছে। মায়ান হালকা ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, থ্যাঙ্কস মাই গার্ল। পরক্ষণই নিজের ভাবে সে এটা কেন বলল। ওইদিকে বিথির অবস্থা এমন যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এলির এমন জবাব শুনে সে আমতা আমতা শুরু করে দেয়। বিথির এমন আমতা আমতা করে দেখে সায়ান ফিসফিস করে হেসে দেয়। আর অন্যদিকে মিনি সাউন্ড বক্সের কাছে যায় এবং লালপরি সং ছেড়ে দেয়। গান বাজতেই রায়ান আর এলির মুখে বাঁকা হাসি দেখা গেল। এলি তারপর বিথির থেকে চোখ সরিয়ে সবার দিকে তাকিয়ে বলে উঠল, আজকে ইরা আপুর মেহেন্দির অনুষ্ঠান, সবাই এত চুপ কেন, নাচো। এই বলে এলি স্টেজ থেকে নেমে যাওয়া এবং আবার হই হুল্লোড় শুরু করে দেয়। সবাই রায়ান বিথির সামনে এসে বলে উঠল, আপনি এবার নিজ ইচ্ছায় এখান থেকে বের হবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? রায়ানের কথা শুনে বিথি রেগে মেগে স্টেজ থেকে নেমে গিয়ে বেরিয়ে যায়। মায়ান নিজের মুখে গম্ভীর করে স্টেজ থেকে নেমে বাইরে চলে যায়। ইরারা মেহেন্দি দেওয়ার প্রায় শেষের দিকে। মিনি ও শ্রাবণীও ইতিমধ্যে মেহেন্দি পরা শুরু করে দিয়েছে। এলি এক পাশে বসে আছে। মিনি বলে উঠল, এলি আপু, তুমি মেহেন্দি পরবে না? এলি কিছু বলার আগেই হঠাৎ আয়াত বলে ওঠে, বাহ বেয়ান সাইবার, আপনি কিন্তু তখন একদম সঠিক জবাব দিয়েছেন, সত্যি। তখন অবধি পাশ থেকে বলে উঠল, কার কার শালিকা দেখতে হবে নাকি? আদিদের কথা শুনে সবাই আদিদের দিকে তাকালো। আয়াত অমনি ভাইয়া সব দিক দিয়ে শুরু নিজের
ক্রুডিউড খোঁজার ধান্দা, তাই না? আয়াতের কথা সবাই হেসে ফেলল। আদিব, তা আমি কিছু ভুল বলেছি নাকি? এলিও তো সত্যি আমার শালিকা, তাই না? কি এলি বল। এলি: হ্যাঁ সত্যি। আয়াত: বাহ রে, আমাদের বেয়ানি আর দুলাভাইয়ের সাইড নিচ্ছে। এলি: সেদিকে দিয়ে দেখতে গেলে তো আমার দুলাভাই আগে হয়েছে আর বেয়ানরা পরে হয়েছে, তাই যে আগে এসেছে সে আগে গুরুত্ব পাবে, ঠিক কিনা? এলির কথা শুনে সবাই হেসে বলল। ইরা এবার বলল, এলি দেখে আমার বিয়েতে সবাই মেহেন্দি পড়েছে, তুই না পড়লে কিন্তু হবে না। তুই বিথি ভাবির জন্য মন খারাপ করে এখানে আমার বিয়ে মেহেন্দি দিবি না, এটা তো আমার মানা যায় না। এলি ইরার কথা শুনে বলল, না আপনি এমন কিছুই না, বিথি ভাবির কথা শুনে আমি কোনো মন খারাপ করতে যাব? ওনার কথা শুনে আমার মন খারাপ হয়নি, আমি তো এমনি মেহেন্দি দিয়ে দিতে চাইনি। ইরার আনা আমি আসল শুনবো না, তোকে পড়তেই হবে, না হলে আমার মন খারাপ হবে। তুই কি চাস আমি আমার বিয়েতে মুখ গোমড়া করে বসি? এলি: হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, আমি পরবো, তবে অত বেশি না, অল্প করে হালকা ডিজাইনের মাঝে পরবো। ইরা: ওকে, তাতেই হবে। এই বলে ইরা মেহেন্দির একটা মেয়েকে ডেকে এলিকে মেহেন্দি পরিয়ে দিতে বলল। এরপর এলির হাতেও মেহেন্দি পরানো হলো। রাত 12টা, অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। সারাদিন অনেক হুড়হুড়ো করেছে সবাই, তাই এখন সবাই নিজ নিজ রুমে আরাম করেছে। এলি বিছানায় বসে আছে, সন্ধ্যায় ঘাটে যাওয়ার ব্যাপারটা নিয়ে সে ভাবছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তাকে নিয়ে মায়ান আর বিথির মাঝেও ঝামেলা হতো। মায়ান বিথিকে তার জন্য কথা শোনাতো। বিষয়টা এলি কোনোভাবেই বুঝতে পারছে না যে মায়ান কেন তাকে নিয়ে বিথিকে শোনাবে। এসবই ভাবছিল এলি, তখনই তার রুমে ইরা আসে। ইরা: কি রে এলি, কি ভাবছিস এভাবে বসে? এলি: না আমি তো কিছুই না। ইরা: সন্ধ্যায় যা ঘটলো তা নিয়ে ভাবছিস, তাই না? এলি: না গো আপু, আমি ভাবছি ভাবি এভাবে। তখন ভাইয়াকে কেন বললো যে ভাইয়া নাকি আমার জন্যই ভাবিকে কথা শোনাতো? ইরা: কারণ ভাবি যখন তোর গায়ে রং নিয়ে খোঁটা দিতে তখন ভাইয়া সেগুলো দেখেছে, তাই ভাবিকে এগুলো নিয়ে বকাবকি করতো। তাই ভাবে ভাইয়াকে বলেছে। এলি: কিন্তু ভাবি সবার সামনে এই বিষয়টাকে অন্যভাবে দেখেছে, যেটা ওনার ঠিক হয়নি। এভাবে ভাইয়াকে সম্মানের কতটা আঘাত পড়লো। ইরা: এলি শুনো ভাবি, যদি ভাইয়ার সম্মানের এত চিন্তা থাকতো তাহলে উনি সব কখনোই করতো না, বুঝলি? এলি আর কিছুই বলেনি, কারণ ইরার যুক্তিটা আসলেই ঠিক। এলি: আচ্ছা আপু, মায়ান ভাইয়া কোথায়? উনি কি বাসায় ফেরেননি? তখন কাহিনীর পর এবার বাসায় থেকে বের হতে দেখেছিলাম, তারপর তো আর একবারও দেখিনি। ইরা: বাসায় ফেরেনি এখনো ভাইয়া? আম্মু ফোন করেছিল, ভাইয়া বলেছে একটু দেরি হবে নাকি আসতে। এলি: আচ্ছা। রায়ান: কিরে তোরা কি গল্প করছিস? আপু, তোমার দুলাভাই ফোন করেছে, বারবার যাওয়া। তুমি আবিদের কথা শুনেই ইরা সেখান থেকে চলে যায়। রায়ান গিয়ে ইরার পাশে বসলো আর বলল, রায়ান দেখ এলি, তুই কিন্তু ভাবের কথায় একদম গায়ে মাখাবি না, বলে দিলাম। ওনার মতো মানুষের কথা গায়ে মাখিয়ে নিজের মন একদম খারাপ করবি না। রায়ানের কথা শুনে এলি দীর্ঘশ্বাস ফেলে বলল, রায়ান ভাই, আমি ভাবছি না, আর আমি গায়েও মাখছি না, বুঝলেন? আর তুমিও এখন যাও প্লিজ, আমার পড়া আছে। কালকে আবার হলুদের জন্য শপিংয়ে যেতে হবে, আর পরশুদিন গায়ে হলুদ। একদম পড়ার সময় পাবো না। বিয়ের 2 মাস পর থেকেই আমার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, তাই আমাকে এখন পড়তে হবে, বুঝলে? এই বলে এলি বিছানা থেকে উঠে নিজের পড়ার টেবিলের দিকে এগোলো। রায়ান তার দিকে তাকিয়ে এলির ডান হাত ধরে শক্ত করে টেনে বিছানায় নিজের সামনে ফেললো আর এলির দিকে
চেয়ে রইল। এলি হাত হুট করে এভাবে টানায় এলি একদম রায়ানের সাথে ঘেঁষে বসেছে। এলি কিছুই বলতে যাবে তার আগেই রায়ান ঘোর গলায় কণ্ঠে বলে ওঠে, সব সময় এমন পলায় কেন কেন করিস এলি? তুই কি বুঝিস না তোর ওই দূরত্ব আমার ভালো লাগে না? রায়ানের কথা শুনে এলি ভ্রু কুঁচকে বলে উঠল, এইসব কি বলছো তুমি ভাইয়া? আর আমার ছাড়ো প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। রায়ান এলির ঘর হাতে রেখে এলির মুখ নিজের মুখের সামনে এনে বলে, কেন তুই বুঝিস না? তোকে আমি রায়ানের পুরা কথা শেষ করার আগেই এলি নিজের ঘাড় সরিয়ে দূর সরে বলে, ভাইয়া প্লিজ চুপ করো, আমি আর শুনতে চাই না। রায়ান উত্তেজিত হয়ে বলে, রায়ান কিন্তু কেন? এলি তুই বুঝিস না? আমি তবে ঠিক কথাটা এলি বললাম তো আমি কিছুই শুনতে চাই না এ ব্যাপারে। তুমি এখান থেকে যাও প্লিজ। রায়ান আমি তোকে ভালোবাসি এলি, আজ থেকে নয় 3 বছর ধরে। তুই প্লিজ আমায় এভাবে ফিরিয়ে দিস না। আমি তোর জন্য যে অনেক অপেক্ষা করেছি, প্লিজ আমায় একটু ভালোবাসা দে। এলি নিজের চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে, নিজেকে সামলানোর চেষ্টা করে এবং বলে, এলি ভাইয়া দেখো, এসব কথা ভাবাই সম্ভব না। তুমি এসব আর আমায় বলো না রায়ান। এলির একটা বার, এলি এখান থেকে যাও। রায়ান এবার করুণ স্বরে বলার চেষ্টা করে, রায়ান এলি রে একটু বোঝ আমায়। এলি প্লিজ ভাইয়া এখান থেকে যাও। রায়ান আমার মধ্যে কি নেই? আমি কি দেখতে খারাপ নাকি অন্য কিছুর সমস্যা? কোনো সমস্যা না, একটা বার বলো আমায় অন্তত। এলি ভাইয়া দেখো, আমি তোমাকে ওভাবে দেখি না, আর আমার মধ্যে তোমার জন্য এমন কোনো অনুভূতি নেই। রায়ান একবার চেষ্টা করে দেখ। এবার এলি কিছুটা জোরেই বলে ওঠে, এলি আমি তো বলেছি ভাইয়া আমি পারবো না, সরি, তুমি প্লিজ যাও এখন। কথাটা এভাবে বলার পর এলি বুঝলো যে তার এভাবে বলা উচিত হয়নি। সে সরি বলতে যাচ্ছিল, কিন্তু রায়ান আর কিছু না বলেই চুপচাপ উঠে চলে যায় নিজের রুমে এসে রায়ান দরজা লাগিয়ে দেয়। ঘরের মধ্যে সে চিল্লাচিল্লি করতে থাকে, জিনিসপাতি ভাঙচুর শুরু করে দেয়। রুম সাউন্ডের প্রফু হওয়ার কেউ কিছু শুনলো না। অনেকক্ষণ ধরে রায়ান নিজের রুমের উপর ঝাড়লো, তারপর ক্লান্ত হয়ে খাটের পাশে বসে পড়ল। নিজের ফোন পকেট থেকে বের করে এলির একটা ছবি বের করে দেখতে থাকে। যেই দিন শপিংয়ে গিয়েছিল সেই দিন, তখন এলি কোন জামাটা নিবে তা নিয়ে ভাবছিল, তখন রায়ান লুকিয়ে ছবিটা তুলেছিল। রায়ান এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইল আর গেয়ে উঠল, ধার দেই কে কাম হো जाते मैंने और तुम गे हम हो जाते, मैंने और तुम गे हम हो जाते, कितनी हंसी अल हो जाते, मैंने और तुम गे हम हो जाते, मैंने और तुम गे हम हो जाते। রায়ান ফোন তার বুকের সাথে চেপে ধরে, মাথার উপরের দিক উঠিয়ে তাকে থাকে আর গায়ে, তেরে বিনে আয়ে সুকু ना आए कुरा मुझे दूर शर्म भर हो जाते, मैंने और तुम गे हम हो जाते, मैंने और तुम गे हम हो जाते। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে রায়ানের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। ছেলে মানুষের নাকি কেঁদে না, তবে তবে এই রায়ান যে কাঁদছে তা কি সত্যি খুব কষ্ট হচ্ছে হচ্ছে হয়তো। ফাঁকা রুমে আবার শোনা গেল, इश्क अधूरा दुनिया अधूरी, ख्वाहिश मेरा कर दो न पूरी, दिल तो ये तेरे और मेरा हो जाए मुकम्मल, ए सारा हर मुश्किल है हो जाते, मैंने और तुम गे हम हो जाते, कितनी हंसी ओ हम हो जाते, मैंने और तुम गे हम हो जाते।
কেন এভাবে এলি বলল যে তাদের মাঝে কিছু সমস্ত নেই, তবেই এলি অন্য কাউকে চায়। এর উত্তরে যেন রায়ান পায় না, সে আবার কান্নায় তাকিয়ে আছে। গলায় গিয়ে উঠল, বাকি নেহি কুছ पारा दिल मैंने दिल की बातें दिल है जाना हम दोनों के ही पाल मिले जाएगा ना एक दिन इन हम पे दिन पे ही मैंने हो जिंदा हर मंजिल हो जाते मैंने और तुम गो हम हो जाते मैंने और तुम गो हम हो जाते कितनी हंसी हो कलम हो जाते मैंने और तुम गे हम हो जाते मैंने और तुम गे हम हो जाते मैंने और तुम गे हम हो जाते। এলি এক মনে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে কখনো কল্পনাও করেনি যে রায়ানের প্রতি এমন অনুভূতি প্রেরণ করবে, তাও আবার 3 বছর ধরে। সে এখন কিভাবে রায়ানের সামনে দাঁড়াবে? তাদের সম্পর্ক আগের মতো তেমন আর মিশুক থাকবে না স্বাভাবিকভাবে। এটা ভেবেই এলি কেমন যেন লাগছে। এলি তার নিজের ভাইয়ের সাথে সবচেয়ে বেশি ফ্রি, তারপর রায়ান আর ইরার সাথে। রায়ানকে সত্যি কখন সেরকম চোখে দেখেনি এলি, অথচ রায়ান তাকে এভাবে দেখেছে। রায়ানের এমন অনুভূতি তাদের বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করে দেবে। কিন্তু মানুষের অনুভূতি তো আর ইচ্ছে করে জন্মায় না, তাই এখানে রায়ানের কোনো সম্পূর্ণ দোষও দেওয়া যাবে না। এলি আর ভাবতে পারছে না, আর এখন এক কাপ কফি দরকার। তাই এলি কিচেনে যায়, কফি বারান্দার উদ্দেশ্য। কফির জন্য দুধ চুলায় বসাতেই কিচেনে মায়ান উপস্থিত হয়। হঠাৎ মায়ানকে দেখে এলি ভূত দেখার মতো চমকে ওঠে, বুকে থু দিয়ে বলে ওঠে, ভাইয়া আপনি এখানে? কিছু লাগবে? মায়ান গম্ভীর মুখে নিয়ে বলে, কেন, তুমি কি রায়ানকে আশা করেছিলে নাকি? মায়ানের এমন উত্তর শুনে এলি ভ্রু কুঁচকে ফেলে ফেলে বলে, আমি এ সময় এখানে কাউকে আশা করিনি, কারণ এখন রাত 2টা বেজেছে। এমন সময় কেউ জেগে থাকে না, বুঝলেন? এটা বলে এলি নিজে কফি বানাতে আবার ব্যস্ত হলো। মায়ান এলির কথা শুনে তার দিকে তাকিয়ে রইল। এলি মায়ানকে জিজ্ঞেস করলো, আপনি কি কফি খাবেন? কোনো উত্তর না পেয়ে এলি পেছনে ঘুরে তাকায়, দেখে যে মায়ান তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এলি সেটা পাত্তা না দিয়ে 2 কাপ কফি ঢেলে নিল। মায়ানের হাতে 1 কাপ কফি ধরিয়ে দিল। নিজের কফি নিয়ে কিছু না বলেই এলি উপরে ছাদে চলে গেল। মায়ান এলি যাওয়ার পর প্রাণে তাকিয়ে রইল। এলি ছাদে এসে একটা চেয়ার পেতে বসলো এবং আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে কফি খেতে শুরু করলো। হঠাৎ তার মনে পড়ল মায়ানের পরম অদ্ভুত উত্তরের কথা। এলিরা তোমার রায়ানের সাথে কি ধরনের সম্পর্ক? পাশ থেকে মায়ানের এমন প্রশ্ন শুনে এলি চমকে তাকায় সেদিকে। দেখলো মায়ান একটি চেয়ার পেতে বসে আছে, নজর তার আকাশের প্রাণে। কফি খেতে খেতে মায়ান আবার প্রশ্ন করলো, রায়ানের সাথে তোমার সম্পর্ক কি সম্পর্ক? এবার এলিরা উল্টো প্রশ্ন করলো, এটা কেমন প্রশ্ন রায়ান ভাই? আমার ভাই হন, এটা আপনি জানেন না? এলির উত্তর শুনে মায়ান তার দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই বোনের মাঝে বুঝি এত ঘনিষ্ঠ সম্পর্ক হয় যে তারা একে অপরে কিসও করতে পারে? এলি মায়ানের কথা শুনে সে আরেক দফা চমকে উঠল। কি বলছেন মায়ান? সে আর রায়ান কিস করেছিল কখন আর কিভাবে? এলি মায়ানকে এবার বলে, এসব কি বলেছেন আপনি? ভাইয়া আপনার মাথা ঠিক আছে? আমি আর রায়ান ভাইয়ার সাথে কিস কথাটা ভাবলেন কিভাবে, কি করে আপনি? ছি! মায়ান প্রতি উত্তরে বলে, ভাবিনি তো, দেখেছি নিজের চোখেই, তোমাদের কিস করতে দেখেছি। মায়ানের কথা শুনে এলি যেন বাকরুদ্ধ হয়ে গেছে। মায়ান দেখেছে। এলি এবার মেকি রাগ দেখিয়ে বলল, কি আবার আবল তাবল বলছেন? আপনি মাথা ঠিক আছে আপনার?
মায়ানের চোখ মুখে রাগ ফুটে উঠেছে। সেও রেগে বলল, আমার মাথা আর চোখ সম্পূর্ণ ভালো, ঠিক আছে, বুঝেছো? মায়ানের রেগে যাওয়ার দেখে এলি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনি কোথায় দেখেছেন আমাদের এভাবে? মায়ান সেভাবে বলে উঠল, তোমার রুমে বিছানায় আজকে রাতে দেখেছি আমি। রায়ান তোমার ঘরে হাত রেখেছে। এলি মায়ানকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ব্যাস, আর বলতে হবে না, আমি বুঝে গেছি মায়ান, তার মানে সত্যি তোমরা। এলি, না ভাইয়া, ব্যাপারটা যেমন দেখা গেছে তেমন কিছুই হয়নি। মায়ান, তাহলে? এলি, ভাইয়া, শুধু এতটুকু বুঝে নিন যে আমাদের মাঝে ওরম কোনো সম্পর্ক নেই। আমরা শুধু ভাই বোন, আর কিছুই না। আর এখানে তখন কি পরিস্থিতি ছিল তা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মায়ান, বুঝবে কি করে? তোমার তো আসলে ওইটা করতেছিলে, তাই না? বলতে পারছো না, চলবে।